জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে পেছালো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তবে কাতার দূতাবাস জানিয়েছে তাদের সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স কাল বিকেল 5টায় অবতরণ করতে পারে শাহজালাল বিমানবন্দরে। এদিকে সবকিছু ঠিক থাকলে বেগম জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বিমানের যাত্রা। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে আগামী 7 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে। জানান, বেগম খালেদা জিয়াকে বিমান যাত্রার উপযোগী করার চেষ্টা করছেন চিকিৎসকরা। যাত্রাপথে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা যায় সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। গত 13 দিন ধরে রাজধানীর এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন। আগামীকাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাহাদাত অভ্র, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ে এই মুহূর্তে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানান। হাসিবিল্লাহ, এই মুহূর্তে কিন্তু এই পুরো এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় আমি লক্ষ্য করছি। তার পাশাপাশি যদি আপনার যে প্রশ্নের উত্তর সেটি যদি দিতে চাই তাহলে কিন্তু বলতেই হয় যে আমাদের কাছে কিন্তু এখনও যতখানি আমরা জানি যে সাধারণত যেই সংবাদ সম্মেলনটি হয় সেটি কিন্তু সন্ধ্যার পরে হয় কিংবা সন্ধ্যা নাগাদ হয়। এখনো পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের কোনো সংবাদ সম্মেলনের খোঁজ পাইনি বা কখন হবে সেটিও জানতে পারিনি। নিশ্চয়ই আমি যখনই জানবো আপনার মাধ্যমে সেটি জানানোর চেষ্টা করবো দর্শকদের। এবং তার পাশাপাশি যদি একটু বলে নিতে চাই যে এই যে ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি এলো না, সেই জায়গা থেকে কিন্তু কাতার এম্বাসি থেকে, দূতাবাস থেকে জানানো হয়েছে কাতারের ব্যবস্থাপনায় একটি জার্মানের একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি পৌঁছাবে বাংলাদেশে আগামীকাল বিকেল 5টা নাগাদ। এবং তার পাশাপাশি যদি বেগম জিয়ার শরীরের অবস্থা, শারীরিক অবস্থা বিমানে যাওয়ার মতো উপযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আগামী পরশু মানে রবিবার 7 তারিখ সেদিন সকাল নাগাদ তিনি ফ্লাইটে উঠতে পারেন এবং লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই পুরো বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে। তিনি কিন্তু সকালবেলা আমাদেরকে জানিয়েছিলেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা গতকাল যাতে কিছুটা খারাপ ছিল, তবে চিকিৎসক যে বোর্ড আছে তারা কিন্তু চেষ্টা করছে যে কোনো মূল্যেই হোক তাকে যেন আরেকটু শারীরিক কন্ডিশন ভালো রাখা যায়, সেই ক্ষেত্রে বিমানে করে তাকে নিয়ে যাওয়া যাবে। আর তাছাড়াও জোবায়দুর রহমান, যিনি কিনা আজকে ঠিক 10:30 নাগাদ বাংলাদেশে আসে এবং পরবর্তী 1 ঘন্টায় এভার কেয়ারে এসে পৌঁছান, তিনি 3টা নাগাদ এইখান থেকে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা করেন। এভার কেয়ার থেকে ধানমন্ডি যান তার নিজ বাসায়। এর পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তিনি কিন্তু গুলশানে অবস্থিত যে ফিরোজা সেখানে কিন্তু যাওয়ার কথা রয়েছে। এছাড়াও তিনি এখানে এসে এভার কেয়ারে এসে কিন্তু যে মেডিকেল বোর্ড আছে তাদের সাথে কিন্তু একটি মিটিং করেছে। সেখানে কিন্তু বিভিন্ন তাদের যেই চিকিৎসা সেই চিকিৎসার ব্যাপারে আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি একটি চিকিৎসক দল যারা কিনা চীন থেকে এসেছেন, সেই চীনের চিকিৎসক 4 সদস্যের যে চিকিৎসক দল তাদের সাথে কিন্তু জোবায়দুর রহমান কথা বলেছেন। সেই জায়গা থেকে কিন্তু বলা হয়েছে বারবার ডায়ালাইসিস করা হচ্ছে বেগম জিয়াকে এবং সেটি তার শরীর
খুব সুন্দরভাবে নিতে পারছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যেটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে হৃদযন্ত্রের যেই সংক্রমণ, সেটি কিন্তু অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেগম জিয়ার জন্য। তার পাশাপাশি শ্বাসকষ্টেরও একটি সমস্যা আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে কিন্তু বেগম জিয়ার অবস্থা যদি বিমানে যাতায়াতের মতো পরিস্থিতি থাকে তাহলেই কিন্তু আগামী পরশু মানে রোববার যেই বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে জার্মানি থেকে সেটি কিন্তু লন্ডনে নিয়ে যাবে তাকে। তার পাশাপাশি এখানে বেগম জিয়াকে দেখতে উৎসুক জনতা, তার পাশাপাশি সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা ছুটে এসেছে। এই ছিল আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে সর্বশেষ। সহকর্মী শাহাদাত অভ্র জানাচ্ছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বা চিকিৎসার খবরাখবর। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করে বিএনপি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান করা হয়। দুপুরে সকল মসজিদে বাদ জুমা তার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও সকল মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী বিশেষ প্রার্থনা করেন বিএনপির নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে সর্বস্তরের মানুষ বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলের হাজার হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুমা চট্টগ্রামের কদমতলী বায়তুস-শরফ কমপ্লেক্স মসজিদে মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে অংশ নেন বিএনপির ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও স্থানীয়রা। এদিকে জুমার নামাজ শেষে সিলেটের শাহজালাল মাজার প্রাঙ্গণে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এ সময় তারা বেগম জিয়ার সুস্থতা কামনা করেন। আর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রংপুরেও জুমার নামাজের পর মোনাজাত হয়। এদিকে বগুড়ায় জামিল মাদ্রাসা মসজিদ সহ শহরের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল করা হয়। এছাড়া নাটোর সহ সারা দেশে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা সিলেটবাসী ব্যতীত আমাদের এই প্রিয় নেত্রীর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি যাকে সুস্থ করে তুলে। আমার শেষে আমাদের দেশনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের পর গণতন্ত্র উত্তরণের এই সংকটে বেগম খালেদা জিয়াকে সবথেকে বেশি প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন কারাগারে আটকে রেখে অসুস্থ করেছিল আওয়ামী লীগ সরকার। জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি বলেন, খালেদা জিয়ার বাংলাদেশ থেকে চির বিদায় করার চেষ্টা করা হয়েছে। বিএনপিকে ভাঙার নানা ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন, যারা সাবেক বিএনপির সমালোচনা করত তারাও আজ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। যে নেত্রী গণতন্ত্রের স্বার্থে কারোর সাথে রাজনৈতিক সমঝোতা করেন নাই, যে নেত্রী জনসেবা মানবতার নেত্রী, যে নেত্রী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আপসী নেতৃত্ব উপাধি পেয়েছে, যে নেত্রী 16 বছর ধরে এই সরকারের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই নেত্রী আজকে অসুস্থ। তাই আমরা আজকে সবাই আল্লাহ দরবারে এই দিনে পবিত্র জুমার দিনে আমার মা, বাংলাদেশের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। বাংলার জমিনে নতুন করে কোনো ফ্যাসিবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে 8 দলের বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে শুক্রবার 8 দলের বিভাগীয় সমাবেশ ঘিরে চট্টগ্রামের নগরীর লালদিঘি মাঠে সমাবেশে যোগ দেন জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। এ সময় কানায় কানায় পূর্ণ হয় মাঠ। দূর দূরান্ত থেকে আসেন নেতাকর্মীরা। পরে জামাতের আমির বলেন, ফ্যাসিস্টরা সেনাবাহিনী, বিজিবিকে খুনের কাজে ব্যবহার করার চেষ্টা করেছে আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন 8 দলের অন্যান্য নেতারা।
ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বেশিরভাগই উদ্ধার করা হয়েছে, ভারী কোনো অস্ত্র বাইরে নেই। সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত 22 জনকে সেরা ভলেন্টিয়ারের পদক দেওয়া হয়। দেখানো হয় ভূমিকম্পে ভবন ধস কিংবা আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম, প্রদর্শন করা হয় উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জামও। পরে এগুলো প্রদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার বিশ্বাস, প্রয়োজনের সময় আপনারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমি আশা করি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিতভাবে তাদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন দিবস উদযাপন, মহড়া, গণসংযোগ কার্যক্রমে তাদের অংশগ্রহণের ইত্যাদির মাধ্যমে স্বেচ্ছাসেবা উদ্বুদ্ধ করা এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে শানিত করার চেষ্টা অব্যাহত থাকবে। শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে 4 দিনের সরকারি সফরের প্রথম দিনে সার্কিট হাউসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া ট্রাইব্যুনালের রায় নিয়ে ভারত পরীক্ষা নিরীক্ষা করছে বলেও জানান উপদেষ্টা। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। একটা রিয়েকশন আমরা দেখেছি, সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের কাছে। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, এটাই। নির্বাচন নিয়ে কোনো যদির মধ্যে থাকতে চায় না অন্তর্বর্তী সরকার। নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়াও কোনো ষড়যন্ত্র নির্বাচন প্রতিহত করতে পারবে না বলেও জানান তিনি। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রেস সচিব আরও বলেন, তারা নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার। আমরা যদির মধ্যে থাকতে চাই না। ইনশাল্লাহ 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটাই ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে এক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উনি ভোটার হয়েছেন কি হননি এই প্রশ্ন অবান্তর। উনি ভোটার না হলে উনি ভোট করবেন না। উনি যেহেতু বলেছেন ভোট করবেন, সেটা উনি ধরে নিতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন। আগামীতে সরকার গঠন করলে শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব আরোপের প্রত্যয় ব্যক্ত করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ কনভেনশন হলে জাতীয় নার্স সম্মেলন 2025 অনুষ্ঠানে এ প্রত্যয় জানান তিনি। জামাতের আমির বলেন, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ দেশের 18 কোটি মানুষের জীবন বদলে দেয়া। বলেন, আইন করে সমাজকে পরিবর্তন করা যাবে না, নৈতিকতার চাষ করে সমাজকে বদলাতে হবে। জামাত ইসলামীর সরকার গঠন করতে পারলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে নার্সদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না। হাঁটবে, রিক্সায় চড়বে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে। আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে। যারা এতদিন নির্বাচন করেছে তারা এখন নির্বাচন পেছানোর
ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি কথা বলেন। মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ মিথ্যাবাদী, দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না, তারা বিকল্প হিসাবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, সরকারকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এ সময় দেশকে নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সচেতন থাকতে আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না, তাহলে ইতিহাস জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে, আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায়ভার কেন নেবেন? সীমান্তে হত্যার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনারকে আগামী 48 ঘন্টার মধ্যে তলব করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা। অন্যথায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন অক্টোপাসের মতো বাংলাদেশকে জড়িয়ে ধরেছে। প্রতিনিয়ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে হত্যাকাণ্ড চালাচ্ছে, অথচ বর্তমান সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি উপদেষ্টারা দেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারে তাহলে দেশের মানুষ এর যোগ্য জবাব দেবে। দ্রুত সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। সকালে সদর উপজেলার কুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কুলিয়া গ্রামের জাহার মোল্লা ও বাকিয়ার মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাকিয়ার মোল্লার কয়েকজন সমর্থক স্থানীয় বাজারে যাচ্ছিল। সে সময় জাহার মোল্লার লোকজন তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 50 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার দুপুর 12টার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের কৈরুবি সদরদি রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙ্গা সদর থেকে একটি অটোরিকশা চুমুরদি ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় কৈরুবি সদরদি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশার 3 যাত্রীর। গুরুতর আহত হয় শিশুসহ 4 জন। পরে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের মনসুরবাদ এলাকায় ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আর হাটহাজারীতে ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হয়েছে চালক। সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া নাসা গ্রুপের শ্রমিকরা। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে কারখানার শতাধিক শ্রমিকরা জানান, কোনো পাওনা পরিশোধ না করে চলতি বছরের 25 সেপ্টেম্বর বন্ধ ঘোষণা করা হয় কারখানাটি। এতে বেকার হয়ে আর্থিক সংকটে পড়েন কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা 30 নভেম্বরের মধ্যে শতভাগ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও এখন পর্যন্ত পরিশোধ করা হয়েছে মাত্র 25%, যাতে পরিবার নিয়ে কঠিন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। দ্রুত বকেয়া পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বন্দর এলাকার 9টি ওয়ার্ডে চলমান পানি সংকট নিরসন সহ 4 দফা দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বন্দর উপজেলার চৌড়াপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের পাম্প হাউসের সামনে মানববন্ধন করে যুগান্তর স্বজন সমাবেশ, বন্দর নাগরিক কমিটি ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন বন্দর এলাকায়
এলাকার বাসিন্দারা পানি সংকটে ভুগছেন। পানি সংকট দূর, নাগরিকদের পর্যাপ্ত ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত সহ 4 দফা দাবি জানান তারা। এ সময় পানির সংকট সমাধানে কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও বড় কর্মসূচির কথাও জানান তারা। হবিগঞ্জ বানিয়াচং সড়কে রত্না ব্রিজের পাটাতন ধসে পাথর বোঝা একটি ট্রাক আটকা পড়েছে। এতে হবিগঞ্জের সঙ্গে বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল 9টার দিকে পাথর বোঝায় একটি ট্রাক ব্রিজের উপর উঠলে কয়েকটি পাটাতন ভেঙে নিচে বসে যায়। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকল্প সড়ক না থাকায় নৌকা দিয়ে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এই পথের হাজারো যাত্রী। খবর পেয়ে বেলা 11টার দিকে উদ্ধার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে ব্রিজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত করতে অন্তত 2 দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। যশোর সীমান্তে অভিযান চালিয়ে 41 কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার মধ্যরাতে জেলার ঘিবা পূর্বপাড়া বড়ই বাগানের মাঠ থেকে উদ্ধার করা হয় এসব গাঁজা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার গাঁজার মূল্য 1,43,500 টাকা বলে দাবি বিজিবির। বিজিবি জানায় মাদকদ্রব্য চোরাচালান মালামাল সহ পাচার চক্র আটকে গোয়েন্দা তৎপরতা ও অভিযানী কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি অভিযান চালালে চোরাকারবারীরা টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফেনীতে চলছে সপ্তাহব্যাপী বইমেলা। ছুটির দিনকে কেন্দ্র করে বেড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। এ বিষয়ে আরও জানাতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, বইমেলাকে কেন্দ্র করে দর্শনার্থীদের আগ্রহ কেমন জানাবেন? ফেনী কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে, শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন মূলত ফেনী সাহিত্য প্রোগ্রামের এই আয়োজনে মোট যে বইমেলা চলছে গত 2 তারিখ থেকে, এই বইমেলায় কিন্তু মোট 32টি যে প্রকাশনী তারা অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি যে গত 4 দিনের যে মেলা সকাল থেকেই শুরু হয়, সে মেলায় দেখেছি যে মানুষের সমাগম একদম চোখে পড়ার মতো। আজকে শুক্রবার যে ছুটির দিন, ছুটির দিনে কিন্তু আমরা দেখেছি যে দুপুর থেকেই মানুষের যে আগমন, লেখক এবং পাঠক থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ কিন্তু এই মেলায় কিন্তু এসছেন এবং তাদের পছন্দের বই কিন্তু এই মেলা প্রাঙ্গণ থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এই মেলায় যেমন গল্প, উপন্যাস থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ, ইসলামী সাহিত্য সহ বিভিন্ন শ্রেণীর বই কিন্তু প্রকাশ হচ্ছে। সব মিলিয়ে পাঠকদের যে আগ্রহ, সেটি কিন্তু আমরা দেখেছি যে আগ্রহ বেশ ভালোই। তারা কিন্তু দুপুর থেকেই আসছেন এবং বইগুলো কিন্তু কিনছেন। আমরা কথা বলেছি আয়োজকদের সাথে। আয়োজকরা বলছেন যে দীর্ঘদিন কিন্তু ফেনীতে যে বইমেলার যে আয়োজন, সেটি কিন্তু বন্ধ রয়েছে। স্বল্প পরিসরে হলেও 5 দিনের এই যে মেলা, শীতের সময়টাতে এই মেলাটা কিন্তু তারা জমিয়ে তুলতে পেরেছেন ইতিমধ্যে এবং পাঠক এবং দর্শক এবং যে লেখকরা রয়েছে ফেনীর এবং ঢাকা থেকেও কিন্তু বেশ কয়েকটি প্রকাশন কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছে এবং তাদের বইগুলো কিন্তু তারা এখানে বিক্রি করছেন। আমরা কথা বলছি এই মেলাতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে, পাঠকের সাথে। তারা বলছেন যে এই যে স্বল্প পরিসরে হলো যে মেলার আয়োজন, এই মেলার আয়োজনকে ঘিরে কিন্তু তারা বই কিনতে পারছেন এবং বই কেনাকে কেন্দ্র করে বইমেলায় আসা এবং ঘোরাঘুরি যে বিষয়টি, সেটি কিন্তু তারা উপভোগ করছেন। অপরদিকে আমরা দেখেছি যে এবং কথা বলেছি ফেনীর যে স্থানীয় প্রশাসনের সাথে, তারা বলছেন যে এই মেলাকে একদম নির্বিঘ্ন করার জন্য এবং পাঠকরা এবং বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে বিষয়টিও কিন্তু তারা সজাগ রয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারেও কিন্তু তারা দৃষ্টি রাখছেন। আমরা কথা বলেছি কয়েকজন লেখকের সাথে। লেখকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জেলা পর্যায়ে যদি এই ধরনের মেলার আয়োজন বেসরকারি উদ্যোগের পাশাপাশি যদি সরকারি উদ্যোগেও করা হয়, তাহলে লেখক, পাঠক এবং বিশেষ করে সর্বশ্রেণীর দর্শনার্থীরাও কিন্তু এ বিষয়ে কিন্তু উপকৃত হবেন। এ ছিল ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আমাদের কাছে সর্বশেষ।
ফেনীতে সপ্তাহব্যাপী বইমেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুলেমান ডালিম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করবে মস্কো ও নয়াদিল্লি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের এই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সম্মেলনে পুতিনকে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে সম্বোধন করে মোদী বলেন, গেল এপ্রিলে পেহেলগামে হামলার পর পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জাইসি মোহাম্মদের বিরুদ্ধে ভারতের অভিযানে জোরালো সমর্থন ছিল মস্কোর। মোদী আরও বলেন, গেল 8 দশক ধরে বৈশ্বিক রাজনীতিতে চলমান অস্থিরতার মধ্যেও অটুট আছে ভারত রাশিয়া সম্পর্ক। এদিকে মস্কোকে তেল আমদানি বন্ধ না করায় নয়াদিল্লিকে চাপে রেখেছে ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে পুতিন প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানি করতে পারলে ভারত কেন পারবে না? পরে যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট আরও একবার ঘোষণা করেন, ভারতে জ্বালানি তেলের চালান সচল রাখার বিষয়ে আশাবাদী রাশিয়া। পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন ওয়াসিম মুনির। সেনাপ্রধানের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব এখন তার কাঁধে। পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসাবে ফিল্ড মার্শাল ওয়াসিম মুনিরকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এখন থেকে পাকিস্তানের সেনা, নৌ, বিমান বাহিনীর, গোয়েন্দা সংস্থা, পারমাণবিক কমান্ড সবই থাকবে ওয়াসিম মুনিরের হাতে। বিলুপ্ত করা হয়েছে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের পদও। 2035 সাল পর্যন্ত পদে থাকতে বাধা নেই ওয়াসিম মুনিরের। এদিকে বিমান বাহিনীর প্রধান হিসাবে এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিধুর মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলে কারিগরি ত্রুটির কারণে যুক্তরাজ্যের এডিনবরা বিমানবন্দরে সাময়িক স্থগিত থাকার পর শুরু হয়েছে ফ্লাইট চলাচল। স্কটল্যান্ডের ব্যস্ততম বিমানবন্দরটিতে শুক্রবার সকাল থেকেই জটিলতার শুরু হয়। ফ্লাইট রাডার 24-এর ওয়েবসাইটে দেখা যায়, এডিনবরা বিমানবন্দরের আকাশে বেশ কিছু সময় ওড়েনি একটি বিমানও, বরং বিমানবন্দরের টারম্যাকে বেড়েছে অপেক্ষাকৃত বিমানের ভিড়। সংকট নিরসনে কাজ চলছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। কিছু সময় বিরতি দিয়ে সীমিত পরিসরে ফ্লাইট চালু হলেও বিঘ্নিত অনেক ফ্লাইট। ফ্লাইটের সবশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগের জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। টানা 4 দিন ধরে ফ্লাইট বিপর্যয় বেড়েছে ভারতের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স ইন্ডিগোর। 20 বছরের ইতিহাসে বৃহস্পতিবার একদিনে রেকর্ড 550টির বেশি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সটি। এছাড়া শুক্রবার মধ্যরাত পর্যন্ত দিল্লি থেকে সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে। এতে এক বেসামাল পরিস্থিতিতে ভারতের বিমানবন্দরগুলো দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে এবং চেন্নাই সহ গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। অবশ্য এই ঘটনায় ক্ষমা চেয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ। ফ্লাইট বাতিলের কারণ হিসাবে জনবল কম ও পাইলটের সংখ্যা কম থাকায় এ ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দায় স্বীকার করেছে তারা। গাজায় হামলা চালাতে $34 বিলিয়ন নতুন বাজেট ঘোষণা করেছে ইসরায়েল। গেল 10 অক্টোবরের যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গাজা সিটি সহ খান ইউনিসে আর্টিলারি শেল ও হেলিকপ্টার দিয়ে তেল আবিবের লাগাতার হামলা চলছে। আর তাদের এই হামলা চালিয়ে যেতে ইসরায়েলের আগামী বছরের বাজেটে 112 বিলিয়ন শেকেল বা $34 বিলিয়ন সামরিক ব্যয় ধরা হয়েছে, যা আগের খসড়া বাজেটে $27 বিলিয়ন চেয়ে বেশি বলে জানিয়েছে সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েল সমর্থিত গাজার সশস্ত্র গোষ্ঠী পপুলার ফোর্সের নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি বাহিনী গাজায় আবু শাবাবকে হামাসের বিকল্প নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিল। তবে অধিকাংশ ফিলিস্তিনের কাছে তিনি বিতর্কিত দেশদ্রোহী হিসাবে পরিচিত ছিলেন। 2024 সালে অ্যান্টি টেরর সার্ভিস নামে একটি সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন শাবাব। পরে সেটির নাম বদলে হয় পপুলার ফোর্সেস। প্রায় 100 সদস্যের অস্ত্রসজ্জিত এই গোষ্ঠীটি মূলত গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় ছিল।
আর্জেন্টিনা, ব্রাজিল ফুটবল দল ও বাংলাদেশের রাইজিং স্টার নামে ৩ দলকে নিয়ে সন্ধ্যায় মাঠে গড়াবে ল্যাটিন বাংলা সুপার ফুটবল 2025। 5 ডিসেম্বর থেকে শুরু হয়ে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের টুর্নামেন্ট। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ব্রাজিলের দল সাও বার্নান্দো। এই ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ। এছাড়া উত্তরা এপিবিএন মাঠে অনুশীলন করেছে ব্রাজিল দল। টুর্নামেন্টের শেষ দিন ম্যাচে থাকবেন বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা ফুটবলার কাফু ও আর্জেন্টাইন তারকা ফুটবলার ক্যানিজিয়া। ফুটবলের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক আয়োজনও। 2026 সালের 11 জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। এর ঠিক 188 দিন আগে আজ অনুষ্ঠিত হবে আসন্ন আসরের ড্র, যার মাধ্যমে নির্ধারিত হবে বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে কোন গ্রুপে লড়াই করবে কোন দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে 48টি দল। এরই মধ্যে 42টি দল টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাকি 6 দলের 4টি ইউরোপিয়ান প্লে অফ এবং বাকি 2টি আসবে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে। বাংলাদেশ সময় রাত 11টায় ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠান শুরু হবে, যেখানে নির্ধারণ হবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর কোনটি কোন গ্রুপে খেলবে। ড্র অনুষ্ঠান পরিচালনা করবেন সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্ডিনান্দো ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন। ড্র অনুষ্ঠান শেষে প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার প্রদান করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তাইজুল ইসলাম। শুক্রবারের প্রকাশিত তালিকায় দেখা যায় বাংলাদেশি স্পিনারের নাম। নভেম্বর মাসে তাইজুল ব্যস্ত ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। 2 ম্যাচের এই সিরিজে তাইজুল স্পর্শ করেছেন একাধিক মাইল ফলক। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসাবে তুলেছেন 250 টেস্ট উইকেট। মোট 13 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। তবে আইসিসির মাস সেরা পুরস্কার পাবার দৌড়ে তাইজুলের প্রতিপক্ষরাও পিছিয়ে নেই। ভারতের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার সিমন হারমার 2 ম্যাচে পেয়েছেন 17 উইকেট। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ একই মাসে 11 ম্যাচে পেয়েছেন 15 উইকেট এবং ব্যাট হাতে করেছেন 156 রান। এখন চারদিক শেষ করছি আজকের মতো। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।